বাড়ির গমগমে আড্ডার মাঝে হঠাৎ ঘরে ঢুকল নিজানা। সে আরশাদ তালুকদারের একমাত্র ছোট বোনের আদরের কন্যা। গত কয়েক মাস আমেরিকায় চাচার বাসায় কাটিয়ে অবশেষে সে ফিরেছে। আর উপলক্ষটা কলরবের বিয়ে। নিজানার মা মামতাসা আগেই দিব্যকে ফোন করে বলেছিলেন নিজানাকে নিয়ে আসতে। নিজানাকে দেখা মাত্রই সবাই বেশ খুশি হলো। সে প্রজাপতির মতো সন্মনে পায়ে এগিয়ে গিয়ে ইভা নিহানার দিয়াকে আদর করলো। বড়দের সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করলো। এরপর তার চোখ দুটি স্থির হলো নবনীর উপর। নবনী কিছুটা আড়ষ্ট হয়ে এক পাশে দাঁড়িয়েছিল। নিজানা দিব্যর দিকে তাকিয়ে কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, ভাইয়া এটা বুঝি আমার নতুন ভাবি? দিব্য খুব সংক্ষিপ্তভাবে শুধু মাথা নাড়ল। নিজানার চোখে মুখে মুগ্ধতার আবার। সে খুশিতে ডগমগ হয়ে বলল, ভাবি তো খুব মিষ্টি, একদম পুতুলের মতো। তা আমাকে পরিচয় করিয়ে দেবে না ভাইয়া? নবনী আগে কখনো নিজানাকে দেখেনি, তো এই বাড়ির সবার সাথে মেয়েটার আত্মিক টান আর কথা বলার সাবলীল ভঙ্গি দেখে সে বুঝতে পারল নিজানা এই পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। দিব্য তার স্বভাবসুলভ নিষ্প্রিয়তায় হালকা করে হাসলো, বলল, অবশ্যই পরিচয় করাবো, তবে তুই চাইলে নিচয় আলাপ জমিয়ে নিতে পারিস। আফটার অল ইউ আর এ ভেরি নাইস কমিউনিকেটর। দিব্যর কথা শুনে নিজানা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে তার গালের বাঁ পাশের উপরের গজদন্তটা ঝিলিক দিয়ে উঠল, যা তার সৌন্দর্যে যোগ করেছে এক অন্যরকম মায়াবী আভা। নিজানা সত্যিই ভীষণ সুন্দরী। সে আদুরে গলায় প্রতিবাদ করে ভাবল, উহু, এটা কিন্তু একদম ঠিক না ভাইয়া। আমি যতই কথা বলি না কেন, বড় ভাই হিসেবে তোমার উচিত আমাকে আনুষ্ঠানিকভাবে ভাবির সাথে পরিচয় করিয়ে দেওয়া। নতুন সম্পর্কের শুরুটা রাজকীয় হওয়া চাইতো। কাব্য গদগদ হয়ে বলে উঠল, বাবা নিজু, তুই এই কয়েক মাসে কেমন বড় বড় কথা বলতে শিখে গেছিস। কোনো চিন্তা করিস না, তোর কাব্য ভাই থাকতে কোনো সমস্যা নেই। নবনী শোনো, ও হলো আমাদের একমাত্র ফুপির একমাত্র আদরের মেয়ে, নিজানা নওয়াজ চৌধুরী। নিজানা ঠোঁটে স্নিগ্ধ এক সিলতে হাসি ফুটিয়ে নবনীর দিকে হাত বাড়িয়ে দিল। খুব নরম গলায় বলল, হ্যালো, আমি নিজানা। নবনীয় সৌজন্যতার হাসি হাসলো। নিজানার চনমনে ভাবটা আর ভালো লাগছে। সে প্রত্যুত্তরে বলল, আমি নবনী। কাব্য বেশ উৎসাহ নিয়ে বলল, জানো নবনী, আমাদের এই নিজু কিন্তু মারাত্মক ট্যালেন্টেড। গত বছর পুরো বাংলাদেশের বিতর্ক প্রতিযোগিতায় ওর দল চ্যাম্পিয়ন হয়েছে। আর ও নিজে হয়েছে শ্রেষ্ঠ বিতর্কিত। শুধু তাই নয়, পড়াশোনাতেও সে একদম 100-তে 100। কলরব এতক্ষণ চুপচাপ শুনছিল। এবার একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে কপাল সাফড়ে বলল, ব্যাস, শুরু হয়ে গেল। কেউ কি তোর কাছে ওর বায়োডাটা জানতে চেয়েছে? কেন অনর্থক ডাক পেটাচ্ছিস? সারাক্ষণ চোখের ওপর এই মোটা চশমা এঁটে বইয়ের পাতায় মুখ গুজে পড়ে থাকা একটা আস্ত অসামাজিক মেয়ে ও। নিজানা কলরবের দিকে ফিরে তাকালো। তার শান্ত চোখের মণি দুটো চশমার কাছের আড়ালে চিকচিক করে উঠল। খুব ধীর স্থিরভাবে আঙ্গুল দিয়ে চশমাটা নাকের ডগায় সামান্য ঠেলে বসালো সে। তারপর বেশ তাচ্ছিল্যের সুরে জবাব দিল, অসামাজিক হয়েই আমি ঠিক আছি ব্রো। অন্তত তোমার মতো সব পরীক্ষায় ডাব্বা তো আর মারি না। নিজানার এই মুখ্যম জবাবে কলরবের মুখটা মুহূর্তে চুপসে গেল। ড্রয়িং রুমে সবাই আবার হাসিতে ফেটে পড়ল। কাব্য হাতে দিয়ে লাইক দেখিয়ে বলল, একদম কারেক্ট বলেছিস, নির্লজ্জ একটা। কটমট করে কাব্য আর নিজানার দিকে তাকিয়ে রইল কলরব, মনে মনে ওদের ভস্ম করে দিচ্ছে। কাব্য অবশ্য হেসেই খুন। নিজানাও ঠোঁট টিপে হাসলো। অলেখা বলে উঠলেন, অনেক হয়েছে, এবার থাম। রাত অনেক হলো, সবাই তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নে। কাল সকাল সকাল আবারও মার্কেটে ছুটতে হবে। বিয়ের শপিংয়ের পাহাড় জমে আছে। নিজানা এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। সে চটপট দিয়াকে ভাজা করে কোলে তুলে নিল। দিয়ার গালে একটা চুমু খেয়ে আদুরে গলায় বলল, দিয়া মাম্মা, তুমি জানো আমি তোমার আর ইভানের জন্য আমেরিকা থেকে কত কত চকলেট নিয়ে এসেছি। ইভান চলো আমার সাথে। কুহু, তুই আমার ব্যাগটা একটু নিয়ে আয় তো। কুহুর সাথে নিজানার সম্পর্কটা একদম সই বন্ধুর মতো। দুইজন সমবয়সী হয়, ওদের মধ্যে বোঝাপড়াটাও চমৎকার।
কুহু মৃদু হেসে মাথা নাড়ল। নিজানার বাড়ি ব্যাগটা টেনে নিয়ে ওদের পিছু নিল। যাওয়ার আগে নিজানা দিয়াকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে ওঠার সময় মাঝা প্রশ্ন করলেন, তা নিজানা, তোর আম্মুরা আসবে কবে রে? নিজানা উপর থেকে গাঁড় গুড়িয়ে উত্তর দিল, কালকেই চলে আসবে মামি। আমি শুধু জেদ করে একদিন আগে চলে এসেছি। কথা শেষ করে বাচ্চাদের সাথে নিজানা আর কুহু উপরে চলে গেল। অলেখা নিজানা যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। মাঝা পাশে বসে বেশ সাফা গলায় ফিসফিস করে বললেন, যত দেরি করে আসেন ততই ভালো। অলেখা কৃত্রিম রাগে চোখ রাঙালেন। মাঝা অবশ্য দম্বার পাত্র নন। তিনি শব্দহীন হাসলেন। দুই জায়ের এরপর হাসাহাসি করতে করতে রাতের খাবারে তদারকি করতে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। রাতের নিস্তব্ধতা তখন পুরো তালুকদার বাড়িকে আষ্টি পিষ্টে জড়িয়ে ধরেছে। খাওয়া দাওয়া শেষে সবাই নিজের ক্লান্তি নিয়ে ঘরে ফিরেছে। নবনী আসার আগেই দিয়াকে নিয়ে ঘরে ঢুকেছিল। নবনী যখন দীর পায়ে ঘরে পা রাখলো, ঠিক তখনই সোফায় বসা মানুষটার দিকে নজর পড়তে তার ফিলে চমকে উঠল। মুহূর্তের জন্য তার মনে হলো সে কোনো ভুতুড়ে কাণ্ড দেখছে। দিব্য আয়েশ করে সোফায় হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে, কিন্তু চমকানোর মূল কারণ হলো তার মুখে সেটে থাকা একটা সাদা রঙের শিট মাস্ক। সচরাচর গম্ভীর আর ব্যক্তিত্ববান এই মানুষটাকে এমন অদ্ভুত রূপে দেখে নবনীর চোখ বিস্ময়ে সড়ক গাছ হয়ে গেল। সে ভাবতেও পারেনি যে দিব্যের মতো একজন রাশবাড়ি মানুষ রূপচর্চায় এর বিষয়ে এতটা সচেতন হতে পারে। দিব্য হয়তো নবনীর তীক্ষ্ণ দৃষ্টি অনুভব করতে পারল। সে ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে অবলীলায় প্রশ্ন করলো, কি হয়েছে? কোনো সমস্যা? এভাবে কি দেখেছো তুমি? নবনীর ঘোর কাটল। সে অপ্রস্তুত হয়ে বোকার মতো দুপাশে মাথা নেড়ে না বলল। দিব্য পুনরায় কাজে ঢুকে গেল। নবনী ঘরে প্রবেশ করেই খেয়াল করলো দিয়া বিছানায় নেই। সে জানতো না যে দিয়া নিজানার সাথে, তাই কিছুটা উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা শুনুন, দিয়া কোথায়? দিব্য এবার মুখ তুলে তাকালো। মাস্কের ফাঁক দিয়ে তার চোখ দুটো আগের মতোই প্রখর লাগছে। সে বলল, ও নিজানার সাথে আছে। নিজানা, ইভান, ওরা সবাই একসাথে খেলা করছে। তুমি বরং ওকে গিয়ে নিয়ে এসো। নবনী মাথা নেড়ে সায় দিল, কিন্তু কৌতূহল দমিয়ে রাখতে পারল না। দরজার দিকে পা বাড়িয়েও সে থমকে দাঁড়িয়ে না চাইতেই জিজ্ঞেস করে ফেলল, আপনি মুখে এসব কি লাগিয়েছেন? দিব্য খুব নির্লিপ্ত স্বরে জবাব দিল, শিট মাস্ক। নবনীর এবার হাসবে না কি অবাক হবে তা বুঝে উঠতে পারছে না। এই লোকটা কি সত্যিই দিব্য তালুকদার? বিস্ময়ের গোড় যেন কাটছেই না। সে দরজার পাল্লা ধরে কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল। নিজেকে সামলে নিয়ে একটু কৌতূহল মেশানো স্বরে বলল, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আপনি কেন লাগিয়েছেন? না মানে আমি সচরাচর আমার বান্ধবীদের এসব লাগাতে দেখেছি, কোনো ছেলেকে তো দেখিনি। দিব্য ল্যাপটপে কি একটা মেল চেক করতে করতে খুব স্বাভাবিক গলায় জবাব দিল, এটা ছেলে মেয়ে উভয়ই লাগাতে পারে নবনী। রূপচর্চা কেবল মেয়েদের একচেটিয়া অধিকার। এটা তোমাকে কে বলল? ছেলেদেরও পরিপাটি আর উজ্জ্বল থাকা জরুরি। আর কয়েকদিন পরেই কলরবের বিয়ে। নবনী মুখ ফসকে বলেই ফেলল, বিয়ে তো কলরব ভাইয়ার, আপনার তো নয়। দিব্য এবার ল্যাপটপটা সামান্য নামিয়ে নবনীর দিকে সরাসরি তাকালো। মাথা নেড়ে বলল, বিয়ে যারই হোক, সৌন্দর্য বা পরিচ্ছন্নতা খুবই দরকারি একটা জিনিস। যদিও তুমি প্রাকৃতিকভাবেই সুন্দর, তবুও বলে রাখি, এসব মাস্ক রিঙ্কেল দূর করে, মানে অকালে বুড়ো হওয়া থেকে কিছুটা বাঁচায় আর কি। চাইলে তুমিও একটা ট্রাই করতে পারো, আমার কাছে বিভিন্ন ফ্লেভারের প্রচুর আছে। নবনী যেন আকাশ থেকে পড়ল। লোকটা কিনে রিঙ্কেল আর বুড়ো হওয়ার নিয়ে দুশ্চিন্তা করছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন, আপনি কি বুড়ো? দিব্য একটা লম্বা শ্বাস ফেলে মাস্কটা ঠিক করে চেপে বসালো। তারপর বেশ গম্ভীর মুখে বলল, হতে তো চলেছি অলমোস্ট 33 ইয়ার্স ওল্ড। এই বয়সে স্কিনের যত্ন না নিলে দিয়া যখন বড় হবে তখন লোকে আমাকে ওর বাবা না ভেবে দাদা ভাবলে তো সমস্যা, আমার ইমেজের 12টা বেজে যাবে। নবনী শব্দ করে হাসতে ইচ্ছে করছে, খুব হাসিয়ে ফেলেও সে নিজেকে শক্ত করে সামলে নিল।
দিব্যর কথা বলার ডং এতই স্বাভাবিক আর গুরুত্বে ভরপুর যে এই মুহূর্তে হাসলে লোকটা হয়তো অপমানিত বোধ করতে পারে। নবনী কিছুক্ষণ চুপ থেকে বলল, মানুষের মনের সৌন্দর্যটাই আসল। ওটা যদি কুৎসিত হয় তবে বাইরের সৌন্দর্য দিয়ে আসলে কোনো কাজ হয় না, ওটা মূল্যহীন। কথাটা বলে নবনী লক্ষ্য করল দিব্য তার ল্যাপটপটা একপাশে সরিয়ে রাখল। তারপর নবনীর দিকে এমনভাবে এক দৃষ্টিতে চাইল যেন সে খুব গভীর কোনো বৈজ্ঞানিক সূত্র বিশ্লেষণ করছে। হঠাৎ করে দিব্য নিজের মুখ থেকে সাদা মাস্কটা টান দিয়ে খুলে ফেলল। ওর এই অতর্কিত আচরণ নমনী ভিতরে ভিতরে একটু কুকড়ে গেল। মনে মনে ভাবলো সে কি ভুল কিছু বলে ফেললো? লোকটা কি তার মনের সৌন্দর্য মার্কা সত্ত্বেও রেগে গেল? তবে দিব্য মোটেও রাগল না, বরং অত্যন্ত ধীর স্থির আর শীতল কণ্ঠে বলল, অবশ্যই মনের সৌন্দর্য আসল, আমি অস্বীকার করছি না, তবে বাহিক সৌন্দর্যেরও দরকার আছে, যথেষ্ট দরকার আছে নবনী। বাস্তব জগৎটা একটু অন্যরকম। তুমি সুন্দর হলে না চাইতেও সবার অ্যাটেনশন পাবে, সব জায়গায় দেখবে আলাদা একটা বিশেষ গুরুত্ব পাচ্ছে। এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, একটা লয়াল লাইফ পার্টনার পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। আর যদি লয়াল নাও হয় তবে দেখবে সে তোমার সৌন্দর্যে মজে, অন্তত তোমার প্রতি অনুগত হয়ে গেছে। আর তুমি যে বলছো মনের সৌন্দর্য, ওটা আসলে একটা বড় সড়ো সান্ত্বনা পুরস্কার ছাড়া আর কিছুই নয়। নবনীর চোখের পলক থমকে গেল। দিব্যর এই নির্মম বাস্তববাদী চিন্তা তাকে স্তব্ধ করে দিয়েছে। লোকটা কত অবলীলায় সৌন্দর্যের সাথে আনুগত্য বা ভালোবাসার সমীকরণ মিলিয়ে দিল। নবনী বুঝতে পারল না দিব্য কি তাকে ঘুরিয়ে কোনো ইঙ্গিত দিল, নাকি এটা তার জীবন নিয়ে নিজস্ব কোনো দর্শন। নবনীর মনে পড়লে এক সময় সেও তো দিব্য সৌন্দর্য নিয়ে বলেছিল। তখন তো মনের সৌন্দর্যের কথা তার মাথায় আসেনি। নবনী আর দাঁড়াতে পারল না সেখানে, টাল পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। ইভানের হাতে চকলেট, অথচ সে চুপচাপ বসে আছে। দৃশ্যটা দেখে ইহান অবাক না হয়ে পারল না। ব্রু কুচকে সে প্রশ্ন করলো, কিরে ইভান, তুই চকলেট খাচ্ছিস না কেন? ইভান খুব বিজ্ঞের মতো মাথা নেড়ে স্বাভাবিক স্বরে জবাব দিল, বেশি চকলেট খেলে তাতে পোকা হয়, আর সেই পোকাগুলো খুব পাজি হয়। আমাদের স্কুলের রোহিতের দাঁতে পোকা আছে, ও তো যন্ত্রণায় মাঝে মাঝে চিৎকার করে কাঁদে। এতটুকু বাচ্চার মুখে এমন জ্ঞান সম্পন্ন কথা শুনে নিজানা হাসল। ইভান যে একেবারেই চকলেট খায়নি তা নয়, তবে নিজের একটা সীমা সে নিজেই ঠিক করে রেখেছে। এই বোর্ডটুকু দেখে না মুগ্ধ নয়নে ওর দিকে তাকিয়ে রইল। এদিকে ইভানের কথা শুনে ইহান যেন এক গভীর ভাবনায় পড়ে গেল। কৌতূহলী হয়ে চোখে তাকিয়ে সে পাল্টা প্রশ্ন করলো, আচ্ছা ইভান, ওর দাঁতে যদি ফোকা থাকে তবে সেটা খাবারের সাথে পেটে চলে যায় না কেন? যদি একবার পেটে ঢুকে যায় তবে তো সাংঘাতিক কাণ্ড হবে। পাশ থেকে দিয়ে ওর চোখ দুটো বড় করে আতঙ্কিত গলায় বলল, ঠিক বলেছিস, পোকা যদি পেটে চলে যায় তবে ও তো দাঁতের মতো পেটের নাড়িবুড়ি সব খেয়ে ফেলবে, তাই না? ভাই বোনের এমন আজব আর অদ্ভুত যুক্তিতে ইভান বেশ বিরক্ত হলো। একরাশ বিরক্তি নিয়ে সে বলল, তোরা না ভীষণ বোকা, কিছুই জানিস না। পুপি, আমার খুব ঘুম পাচ্ছে, আমি কি এখন ঘরে যেতে পারি? নিজানা মাথা নেড়ে আদুরে স্বরে বলল, অবশ্যই শোনা, যাও, গুড নাইট। ইভান খাট থেকে নামতে ইহানও তার পিছু নিল। ছোট ছোট পায়ে ওরা ঘর থেকে বেরিয়ে যেতেই দরজায় দেখা মিলল নবনীর। মুখে তার স্নিগ্ধ হাসি। ঘরের ভেতরে পা রেখে মৃদু স্বরে সে বলল, তোমাদের খেলা শেষ, এবার তবে ঘরে যাওয়া যাক। রাত তো অনেক হলো, এবার না ঘুমালে চলবে? ফুপিকেও তো একটু বিশ্রাম নিতে দিতে হবে, তাই না? আমি ওকে নিয়ে যাই। নিজানা মৃদু হেসে মাথা নাড়ল। নবনী এগিয়ে এসে বিছানা থেকে দিয়াকে কোলে তুলে নিল। তাদের ঘরে পা রাখতেই মুহূর্তে দিয়া তার ছোট্ট মুঠোর ধরা দুটো চকলেট নবনীর হাতে বাড়িয়ে দিল। নবনী কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলে, এটা কি? এগুলো আমাকে কেন দিচ্ছ? দিয়া চকলেট দুটো দিয়ে ফেলল। আগে আমাকে নিচে নামাও মাম্মা। নবনী আলতো করে দিয়াকে নরম বিছানার ওপর দাঁড় করিয়ে দিল। অল্প দূরত্বে সোফায় বসে থাকা দিব্য একবার আর চোখে ঘুরে তাকালো। দিয়া তখন খুব গম্ভীর মুখে বলল, ওগুলো রেখে দাও, আমি পরে খেয়ে নিব। ইভান বলেছে বেশি চকলেট খেলে নাকি দাঁতে পোকা হয়, আর সেই পোকা যদি খাবারের সাথে পেটের ভিতরে ঢুকে পড়ে তবে তো আরও মুশকিল হয়ে যাবে, তাই না মাম্মা?
মেয়ের এমন অদ্ভুত যৌক্তিক ভয় দেখে নবনী হেসেই ফেলল। বাধ্য বিয়ের মতো মাথা নেড়ে সে সায় দিল, হ্যাঁ মা, অবশ্যই, ইভান তো একদম ঠিক কথা বলেছে। আর আমার দিয়া মাটাও খুব বুঝদার হয়েছে দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো ড্রয়ারে সাবধানে রেখে দিচ্ছি। তুমি এবার চুপচাপ শুয়ে পড়তে দেখি। নবনী কিছুটা তাড়াহুড়ো করে পা বাড়াতে গিয়েছিল, কিন্তু ঘটল বিপত্তি। ওর শাড়ির কুচিটা পায়ের সাথে জড়িয়ে গেল। ভারসাম্য সামলানোর আগেই কুচিটা খুলে গিয়ে পায়ে আরও আষ্টে পিষ্টে বিঁধে যায়। নবনী যখন নিজেকে সামলাতে না পেরে সোজা উপুর হয়ে পড়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দিব্যর শক্ত একটা হাত ওর কবজি ধরে নিজের দিকে সজোরে টান দিল। পর মুহূর্তে নবনী নিজেকে আবিষ্কার করলো দিব্য নিবিড় আশ্রয়ে, ওর কোলের উপর। আচমকিক আতঙ্কে নবনী দিব্যর বুকের কাছে শার্টটা খামচে ধরে চোখ দুটো বন্ধ করে বুঝে রইল। ওর হৃৎপিণ্ডটা আতঙ্কে প্রচণ্ড বেগে ছুটছে, পাঁজরের দেয়াল ভেঙে বেরিয়ে আসবে যেন। ধীরে ধীরে চোখ মেলতে দেখল ঠিক নিঃশ্বাসের দূরত্বে দিব্যর মুখ। ওর গভীর তীক্ষ্ণ চোখ দুটো অপলক চেয়ে আছে নবনীর দিকে। নবনীর উষ্ঠাধর মৃদু কাঁপছে, এলোমেলো অবাধ্য চুলগুলো মুখের উপর এসে অগোছালো সৌন্দর্য তৈরি করছে। দিব্য অতি সম্পূর্ণ একটি হাত বাড়িয়ে নবনীর কপালে লেপ্টে থাকা চুলগুলো কানের লতির পাশে গুজে দিল। সেই স্পর্শে নবনী আবারও শিউরে উঠল মুহূর্তে, আবেশে চোখ বন্ধ করে ফেলল। পরক্ষণেই পুনরায় চোখ মেলে দিব্যের গভীর দৃষ্টিতে ওর চোখ আটকে গেল। পরপর ভেসে এলো দিব্যর গম্ভীর কণ্ঠস্বর, আমাকে কি আরও একটা বাচ্চা পালতে হবে? ভেবেছিলাম তোমাকে বিয়ে করলে আমার জীবনের চাপ কিছুটা কমবে, কিন্তু দেখছি উল্টোটা হচ্ছে। যদি শাড়ি সামলাতেই না পারো তবে পরার দরকার কি? যখনই দেখি তখনই কোনো না কোনো সমস্যা গুটিয়ে বসে থাকো। সেদিনও তো কথাটা শেষ না করেই থেমে গেল দিব্য। লবণীর লজ্জায় আড়ষ্টতায় যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। দিব্যর বুকের খুব কাছে ওর মাথা থাকা স্পষ্ট শুনতে পাচ্ছিল ওর হৃদস্পন্দন। নবনী কৌতূহলী চোখে মুখ তুলে তাকাতেই দেখল দিব্যর চোখে মুখে এক অদ্ভুত সংকোচ। রাতের অন্ধকার ছিঁড়ে ভোরের আলো তালুকদার বাড়িতে আশ্রয় পড়ছে। অন্দরমহলে ব্যস্ততার গুঞ্জন। ডাইনিং টেবিলে বসে আয়েশ করে ছায়ের কাপে চুমুক দিচ্ছেন অলেখা আর মাঝা। এইদিকে রান্নাঘরে মনিতার মিলুর হুলস্থুল কাণ্ড। নমিনী যখন রান্নাঘরে পা রাখলো দেখলো মনিতার মুখের রাজ্যের বিরক্তি মাখানো। সকাল থেকে এক হাতে সব সামলাতে সামলাতে তার ধৈর্য যেন শেষ সীমে। নবনীর রান্নায় খুব একটা পটু নয়, তাই কিছুটা কুণ্ঠা নিয়ে দৃঢ়স্বরে জিজ্ঞেস করলো, আমি কি তোমাকে কোনো কাজে সাহায্য করব? মনিতা জোরপূর্বক হাসলো। সাহায্য করার প্রস্তাবটা এই মুহূর্তে তার কানে উপহাসের মতো শোনালো। সকাল থেকে একা খেটে কাজ প্রায় গুছিয়ে আনার পর নবনীর এসজন্য তাকেও আরও বিরক্ত করে তুলল। তবুও গলার স্বর স্বাভাবিক রেখে বলল, হ্যাঁ, কেন নয়, বরং পরোটাগুলো ভেজে ফেলো, পারবে তো? নবনী আশ্বস্ত হয়ে মাথা নাড়ল। এটুকু কাজ অন্তত সে নিখুঁতভাবে করতে পারবে। সে পরোটা ভাজায় মন দিল। কিছুক্ষণ পর বাড়ির সবাই মিলে জমিয়ে নাস্তা সারল। আজকের মূল পরিকল্পনা বিশাল এক শপিং অভিযান। দিব্য আর কাব্য তাদের অফিসে যাওয়ার পথে সবাইকে শপিং মলে নামিয়ে দিয়ে যাবে। বাড়ির বাইরে গাড়ি বাহিরে আসতেই কলরবের চোখে পড়ল ছোট্ট দিয়াকে। মেয়েটা আজ কেমন যেন কুকড়ে আছে, তার চঞ্চলতাটুকুও দাও। দিব্যর লম্বা শরীরের পাশে দাঁড়িয়ে সে একদম নিষ্প্রিয়। পরনে কালো রঙের একটি ছোট্ট ফ্রক, মাথার দুপাশে দুটো কিউট জুটি করা। কলরব দ্রুত পায়ে ওর কাছে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলো। আদ্র গলায় জিজ্ঞেস করলো, কি ব্যাপার আমার বারবি ডল? সকাল থেকে দেখছি তোমার মুড একদম অফ, কি হয়েছে শুনি? কেউ কি বকা দিয়েছে তোমায়? দিয়া কোনো উত্তর দিল না। গুটি গুটি পায়ে এগিয়ে এলো কলরবের কাছে। দুই হাত বাড়িয়ে দিতে কলরব ওর ইশারা বুঝে চট করে কোলে তুলে নিল। দিব্য ল্যাপটপ ব্যাগটা হাতে নিয়ে অত্যন্ত আগ্রহ ভরে মেয়ের কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলো। কারণ সকাল থেকে সে নিজেই এই একই প্রশ্ন অন্তত 10 বার করেছে, কিন্তু দিয়ার মুখ থেকে কোনো রা শব্দ বের হয়নি। মেয়ের এই গুমরা মুখ দেখে সে রীতিমতো অস্থির হয়েছিল। দিয়া কলরবের গলায় 2 হাত জড়িয়ে ধরে অভিমান ঠোঁট উল্টে বলল, জানো চাচ্চু, কালকে রাতে পাপ্পা আমাকে ছেড়ে মাম্মাকে কোলে নিয়েছে, আমাকে একটুও স্বাধীনি। কথাটা শোনা মাত্র দিব্যর পায়ের তলার মাটি যেন সরে গেল। সে হতভম্ব হয়ে মেয়ের ফানে ছেয়ে রইল। কলরব ভাইয়ের অপ্রস্তুত মুখটার দিকে তাকিয়ে খুক খুক করে কাশতে লাগলো। অবাক হওয়ার বান করে জিজ্ঞেস করলো, কে কাকে কোলে নিয়েছে?
হয়েছে ভাইয়া, তুমি সত্যি? দিয়ে খুব গুরুত্বের সাথে মাথা উপর নিচ করে সায় দিল। আসলে কাল রাতে যখন নবনী ভারসাম্য হারিয়ে দিব্যুর বুকে আশ্রয় পড়েছিল, ঠিক সেই মুহূর্তটুকু দিয়ার অবোধ চোখে ধরা পড়েছিল অবুঝ শিশুমন ওটাকে আদর ভেবে নিয়েছে। ওর মনে হয়েছে পাপ্পা বুঝি এখন থেকে ওকে বাদ দিয়ে কেবল মাম্মাকেই বেশি ভালোবাসবে। সেই থেকেই ওর ছোট্ট মনে জমেছে এক বিশাল অভিমানের পাহাড়। দিব্য পুরো ব্যাপারটা বুঝতে পেরে এক দীর্ঘশ্বাস ফেলল, কপালে হাত দিয়ে কলরবকে ধমক দিয়ে বলল, শাট অফ কলরব, ইটস এ ফিউর মিসআন্ডারস্ট্যান্ডিং। দিয়া, মামা তুমি এসব কি আজে বাজে বলছো? পাপ্পা শুধু তোমাকে লাভ করে, জানো না? এই যে নবনী, তুমি ওখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু একটা বলো ওকে। নবনী সবেমাত্র ওদের পাশে এসে দাঁড়িয়েছিল। দিয়ের মুখে এমন অকপট সত্য আর কলরবের হাসি দেখে তার নিজেরই এখন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। লজ্জায় আর আড়ষ্টতায় তার মুখ একদম লাল হয়ে গেছে। দিব্য তাড়া খেয়ে এসে কোনো মতো আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ তাই তো। দিয়া, মামা তুমি এসব কী উল্টো পাল্টা বলছো শোনা? ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই না? কেন এসব বলছো তুমি? ভাই ভাবির এমন কিং কর্তব্য বিমোর দশা দেখে কলরব মনে সুখে ঠোঁট টিপে হাসছে। সেই জন্য এক বিশাল গোপন রহস্য পাশ করে দিয়ে পরম তৃপ্তি পেয়েছে। দিয়াকে কোলে নিয়ে মিথ্যা গাম্ভীর্য দেখিয়ে বলল, থাক থাক, কথা দিয়ে আর কোল নেওয়া ডাকতে হবে না। বারবিডল, তুমি বরং আজ তোমার এই কিউট চাচ্চুর সাথেই চলো। পাপ্পার সাথে আপাতত তোমার আড়ি একদম কাটতে। দিব্যেবের রীতিমতো তেতে উঠল, দাঁতে দাঁত চেপে শাসানোর সুরে বলল, কলরব বেশি বাড়াবাড়ি করছিস কিন্তু, একদম মার খাবি আমার হাতে। কলরব ব্রুকুসকে খুব নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, আরে জাস্ট রিল্যাক্স ভাইয়া, ইটস টোটালি নর্মাল। এত প্যানিক করছো কেন? নিজের বউকে তুমি কোলে নিতেই পার, এটা তো তোমার আইনি অধিকার। তবে হ্যাঁ, পরের বার থেকে একটু খেয়াল রেখো। বাচ্চার সামনে যেখানে সেখানে এসব করাটা মোটেও ঠিক না। তোমাকে দেখে তো আগে কখনো এতটাও অধৈর্য মনে হয়নি। কথাটা শেষ করেই কলরব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। দিব্য জ্বলন্ত দৃষ্টি থেকে বাঁচতে দিয়েকে নিয়েই হনহন করে নিজের বাইকের দিকে পা বাড়ালো। দিব্য পেছন থেকে চিৎকার করে বলতে লাগলো, আরে রিল্যাক্স মানে কি খেয়াল রাখবো আমি? তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। তোকে একবার হাতের কাছে পাই, তারপর দেখাবো অধৈর্য কাকে বলে। তুই আমার সাথে এভাবে কথা বলছিস? মিনিমাম কমন সেন্সের পরোয়া করছিস না? নবনীর লজ্জায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। তার মনে হচ্ছে মাটির নিচে যদি এখন একটা সুড়ঙ্গ থাকতো, তবে সে নির্দ্বিধায় সেখানে ঢুকে পড়ত। কলরবের সামনে এমন বিশ্রী পরিস্থিতিতে পড়াচ্ছে মরে যাওয়াও ভালো ছিল। সে আর চোখে দেখল দিব্যর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। লোকটা কি রাগে এমন করছে, নাকি তারও খুব লজ্জা লাগছে? দিব্য এবার নবনীর দিকে ফিরে চাইল। নবনী ক্ষীণ স্বরে কেবল একটি শব্দ উচ্চারণ করল, সরি। দিব্য একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের গলার টাইটা একটু আলগা করে নিল। শান্ত গলায় বলল, ইটস ওকে, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন শোনো, দিয়াকে বুঝিয়ে নিয়ে এসে গাড়িতে তোলো। ও যেন কোনোভাবে কলরবের বাইকে না যায়। ওই ছেলেটা বড্ড বেপরোয়া। আমার জানা মতে ও এ পর্যন্ত 5 বার বড় সড়ো অ্যাক্সিডেন্ট করেছে, আর অগোছরে যে কতবার হয়েছে তার ইয়াত্তা নেই। হাত পা না ভাঙা পর্যন্ত ও বাড়িতে কিচ্ছু জানায় না। নবনী বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। সে দ্রুত পায়ে এগিয়ে গেল কলরবের বাইকের দিকে। সেখানে কলরব দিয়েকে বাইকের তেলের ট্যাঙ্কের উপর বসিয়ে দিয়েছে। দুইজনে কী সব কথা বলছে। দিয়া হাসছে আর উত্তেজনায় 2 পা দোলাচ্ছে। বাড়ির বাকিরা এখনও ভিতর থেকে বেরোয়নি, তাই ওরা আপাতত অপেক্ষারত। নবনী দিয়ার সামনে দাঁড়িয়ে কোমল স্বরে বলল, দিয়া মাম্মা, চলো আমরা গাড়িতে যাই। পাপ্পা বলেছে বাইকে যাওয়া যাবে না, ওটা রিস্কি। দিয়ে এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার কচি মনে এক পাশে চাচ্চুর সাথে মজার রাইড, অন্য পাশে পাপ্পার নিষেধ। দুটো ভাবনা লড়াই করছে। অবশেষে সে জেদি গলায় বলে উঠল, না, আমি চাচ্চুর বাইকেই যাব। বাইকে গেলেও অনেক হাওয়া লাগে, অনেক মজা লাগে। গাড়িতে তো রোজ যাই, ওটা ভুরি।
কলরব নবনীর দিকে তাকিয়ে হাসলো, হেলমেটটা মাথায় গলিয়ে দিয়ে বলল, আরে ভাবি জন্টরি, আমি থাকতে বারবি ডলের কিচ্ছু হবে না। ভাইয়া আসলে একটু বেশিই প্যানিক করে, তুমি বরং যাও ভাইয়ার পাশের সিটে গিয়ে বসো। নবনী বিপাকে পড়ল। একদিকে দিব্যর করার নির্দেশ, অন্যদিকে দিয়ার এই ছেলে মানুষই জেদ। ওদিকে দিব্য গাড়ির ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিংয়ে আঙ্গুল চালাচ্ছে। তার দৃষ্টি আয়নার মাধ্যমে স্থির হয়ে আছে কলরবের বাইকের উপর। নবনী নিরুপায় হয়ে কলরবের দিকে তাকিয়ে অনুনয়ের সুরে বলল, ভাইয়া তুমিও এমন করো না, দিয়াকে একটু বোঝাও, উনি কিন্তু ভীষণ রাগ করবেন। কলরব দম্বার পাত্র নয়, সে বেশ বীরদর্পী ভঙ্গিতে বাইকের হ্যান্ডেল ধরে বলল, ডোন্ট ওয়ারি ভাবি, কিচ্ছু হবে না, আমি খুব সাবধানে ড্রাইভ করব। আফটার অল আই অ্যাম এ ভেরি গুড বাইকার। ঠিক তখনই পাশ থেকে কুহুর তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো, গুড বাইকার না ছাই, এই জন্যই তো 2 দিন পর পর হাত পা ভেঙে বাড়িতে ফেরো তুমি। কুহু আর নিজানা শপিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে সেখানে এসে দাঁড়িয়েছে। ভাইয়ের এমন আত্মবিশ্বাসে দেখে কুহু খোঁচা দিতে চাইল না। কলরব তৎক্ষণাৎ রেগে গিয়ে কুহুর মাথায় একটা আলতো ছাটি মেরে বলল, চুপ থাক পাতকাঠি, তোকে কি বেশি বুঝতে বলেছি আমি, হ্যাঁ? কুহু মাথায় হাত দিয়ে তেতে উঠল। ভাইয়া একদম ভালো হবে না কিন্তু, কত কষ্ট করে আয়না দেখে চুলটা বেঁধেছি, সব নষ্ট করে দিলে। ওদের এই ভাই বোনের খুনসুটি আর শোরগোলের মাঝেই দিব্য ধীর পায়ে ওদের দিকে এগিয়ে আসলো। ওকে দেখা মাত্রই কুহুর সব তেজ ফানি হয়ে গেল। বড় ভাইকে সে জমের মতো ভয় পায়। দিব্য ওখানে এসে থমকে দাঁড়ালো। ওর দু চোখে এখন বিরক্তিকর স্পষ্ট ছাপ। সে ঘড়ির দিকে তাকিয়ে নবনীর দিকে শীতল চোখে চাইল, কি চলছে এখানে? নবনী, তোমাকে কখন বলেছি দিয়াকে নিয়ে আসতে? আমার অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে, সেটা কি কারো খেয়াল আছে? মুহূর্তেই পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে গেল। কলরব বাইকের অ্যাক্সিলেটার ঘোরানো বন্ধ করে দিল। নবনী অপরাধীর মতো মুখ নিচু করে রইল। অসহায় চোখে দিব্যর ফানে চাইল, কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগেই দিয়ে বেশ গম্ভীর স্বরে বলল, বাবা প্লিজ আমাকে চাচ্চুর সাথে যেতে দাও, তাহলেই কেবল দিয়া তোমাকে ক্ষমা করে দেবে। দিয়ের মুখে ক্ষমা করার শর্ত শুনে কলরব শব্দ করে হেসে উঠল। কুহু আর নিজানে একে অপরের দিকে ছাওয়াছাই করলো। ওদের মাথায় কিছুই ঢুকলো না যে এমন কি অপরাধ দিব্য করে ফেলেছে যার জন্য এটুকু বাচ্চা মেয়ে ক্ষমা করার কথা বলছে। দিব্যর কপাল কুঁচকে গেল। সে গম্ভীর গলায় শাসন করার চেষ্টা করলো, একদম না দিয়া, পাপ্পা তোমাকে আজ অনেক চকলেট আর নতুন নতুন খেলনা কিনে দিবে, কিন্তু এই ধরনের জেদ একদম চলবে না মাম্মা, চলো গাড়িতে এসো। দিয়া দম্বার পাত্রী নয়, সে মুখ ঘুরি অভিমানী গলায় ঘোষণা করলো, না তাহলে দিয়ার কখনো তোমার সাথে কথা বলবে না। কাট্টি মেয়ের এমন অটল জেদ আর অভিমানে ফুলানো মুখ দেখে দিব্যর সব গাম্ভীর্য যেন বালির বাঁধের মতো ভেঙে পড়ল। সে এক দীর্ঘশ্বাস ফেলল। কলরব বলল, আরে ভাইয়া থাক না, আমি তো আছি, কথা দিচ্ছি একদম সাবধানে ড্রাইভ করব, কলিজার কিচ্ছু হবে না। দিব্য কিছুক্ষণ মেয়ের বুকে হাত বেঁধে মুখ ফুলিয়ে রাখা ভঙ্গিটার দিকে তাকিয়ে রইল। তারপর কলরবের দিকে তর্জনী উঁচি অত্যন্ত কঠিন স্বরে সতর্কবাণী দিল, ঠিক আছে, তবে মনে রাখিস কলরব, আমার মেয়ে যদি সামান্য একটা আশ্রয় লাগে তবে তুই এই পৃথিবীতেই থাকবি না, কথাটা যেন মাথায় থাকে। কলরব জিহ্বায় কামড় দিয়ে অভয় দেওয়ার ভঙ্গিতে মাথা নাড়ল। দিব্য গাড়ির দিকে এগিয়ে গিয়ে বলল, কুহু, নিজানা আর নবনী, তোমরা আমার গাড়িতে এসো, বাকিরা সবাই কাব্যর সাথে চলে যাবে। জলদি করো, আমাদের অফিসে দেরি হয়ে যাচ্ছে। শপিংয়ের ব্যস্ততার রেস্তোরাঁর দুপুরে খাবার শেষে যখন সবাই বাড়ি ফিরলো তখন বিকেলের রোদ ড্রয়িং রুমের সোফায় এসে পড়ছে, কিন্তু ঘরের ভেতরের পরিবেশটা রোদের মতো তপ্ত নয়, বরং বেশ ঘুমর। সেখানে বসে আছেন আরশাদ তালুকদারের একমাত্র বোন আন্তাসা তালুকদার, চোখে চশমা, পরনে বেশ সিমচাম 3 পিস, তবে চেহারায় আভিজাত্যের চেয়েও এক ধরনের কড়া মেজাজ স্পষ্ট ফুটে আছে। অলেখা সৌজন্যের হাসি দিয়ে এগিয়ে গেলেন, আন্তরিক গলায় জিজ্ঞেস করলেন, কেমন আছেন আপা, কখন এলেন?
একটা ফোন তো করতে পারতেন। আন্তাসা ঠোঁটের কোনো একটা যান্ত্রিক হাসি ঝুলিয়ে রাখলেন, চশমাটা নাকের উপর একটু ঠেলে দিয়ে বেশ দাঁড়ালো গলায় বললেন, এটা তো আমারও নিজের বাড়ি ভাবি। নিজের বাড়িতে আসার জন্য কি তোমাকে ফোন দিয়ে অনুমতি নিতে হবে? তাছাড়া মিলু আপু তো ছিলই, সে আমাকে যথেষ্ট যত্ন করেছে, তাই তোমাদের অভাব বোধ করিনি। অলেখার হাসি মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। বড় ননদের এমন সপাটে উত্তরে তিনি কিছুটা থতমত খেয়ে গেলেন। মাঝা চটজলদি বললেন, তা তো ঠিকই আপা, তোমার বাড়ি তুমি যখন খুশি আসবে। তুমি বসো তাহলে, আমরা বরং ঘরে যাই। দিনভর কেনাকাটা করে শরীরটার চলছে না, ভীষণ ক্লান্ত লাগছে। মাঝার এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। কথা শেষ করে গটগট করে সিঁড়ির দিকে পা বাড়ালেন। অলেখা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি চাইলেও মেজোজাইয়ের মতো এত সহজে পরিস্থিতি এড়িয়ে যেতে পারেন না। আন্তাসা তীক্ষ্ণ দৃষ্টি স্থির হলো নবনীর উপর, যে সবার পেছনে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। আন্তাসা বেশ রুক্ষ স্বরে বললেন, তার দিব্যর বইয়ের সাথে তো পরিচয় করালে না ভাবি? ওই বুঝি সেই মেয়ে? নবনীর বুকটা ধক করে উঠল। আন্তাসার চোখের চাউনি যেন তাকে ব্যবচ্ছেদ করছে। অলেখা ডাকলেন নবনীকে। নবনী ধীর পায়ে এগিয়ে এলো। অলেখা নবনীর কাঁধে হাত রেখে আন্তাসার সাথে পরিচয় করিয়ে দিলেন। কোমল স্বরে বললেন, নবনী, ইনি তোমার ফুফু শাশুড়ি নিজানার মা এবং তোমার শ্বশুরের একমাত্র ছোট বোন। নবনী খুব বিনীতভাবে মাথা নিচু করে মুখে একটি স্নিগ্ধ হাসি ফুটিয়ে তুলল। নিচু স্বরে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছেন আপনি? আন্তাসা এতক্ষণ খুব কঠোরভাবে নবনীকে পর্যবেক্ষণ করছিলেন, কিন্তু নবনীর শান্ত কণ্ঠস্বর আর বিনয়ী ভঙ্গি দেখে তার চেহারার কাঠিন্য কিছুটা যেন কমল। তিনি চশমার আড়াল থেকে নবনীর মুখটা আর একবার ভালো করে দেখে নিয়ে একটু হেসে মাথা নাড়লেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি মা। আসলে আমি দেশের বাইরে ছিলাম, তাই তোমাদের বিয়েতে উপস্থিত থাকতে পারিনি। সেটা নিয়ে মনের মধ্যে একটা খচখাচানি ছিল, তাই এভাবে দূরে দাঁড়িয়ে কেন? এদিকে আমার কাছে এসো তো। আন্তাসা এই হঠাৎ নরম হওয়াটা অলেখা বেগমকে কিছুটা অবাক করলো। নবনী কিছুটা দ্বিধা নিয়ে ফুফু শাশুড়ির পাশে গিয়ে বসল। মান্তাসা নিজের হাত ব্যাগ থেকে একটি মখমলের বক্স বের করে নবনীর দিকে বাড়িয়ে দিলেন। মুখে এক সিলতে হাসি ঝুলিয়ে বললেন, এটা তোমার উপহার, খুলে দেখো পছন্দ হয় কিনা। আসলে তোমাকে এই বাড়ির বউ করে আনার কথাটা আমি সবার প্রথমে ভাইয়াকে বলেছিলাম। স্বামীর সাথে সুখে থেকো। মান্তাসার শেষ কথাটি ড্রয়িং রুমে উপস্থিত সবার কান পর্যন্ত পৌঁছালো। অলেখা চমকে উঠলেন, তার ভ্রু কুঁচকে গেল। দিব্য আর নবনীর বিয়ের পেছনে বড় ননদের এমন কোনো ভূমিকা ছিল, সেটা তার একদমই জানা ছিল না। এই লুকানো সমীকরণটা যেন অলেখার মনে একটা অস্বস্তির জন্ম দিল। তিনি বললেন, নবনী, তুমি বরং এখন যাও, বিয়ের পোশাকটা বদলে দিয়ে ওকে একটু ফ্রেশ করে দাও। আর আপা, তুমি অনেক দখল সামলে এসেছ, গিয়ে একটু বিশ্রাম করো। অলেখার কথায় আপত্তি করলেন না মান্তাসা। তিনি ধীরে সুস্থে উঠে দাঁড়ালেন। ঠিক তখনই তার নজর পড়ল ড্রয়িং রুমের অন্য প্রান্তে, যেখানে নিজানা, কুহু আর কলরব মিলে বাচ্চাদের সাথে রীতিমতো হই হুল্লোড় আর হাসাহাসি করছে। নিজানার এমন উচ্ছলতা দেখে মান্তাসার কপাল আবার কুঁচকে গেল। তিনি বেশ কড়া স্বরে ধমক দিয়ে বললেন, নিজানা, এটা কেমন আচরণ? এভাবে হট্টগোল করার মানে কি? অনেকক্ষণ বাইরে ছিলে, রোদ খেয়ে এসেছো, যাও এখনই ঘরে গিয়ে বিশ্রাম নাও। মায়ের কড়া গলা শুনে মুহূর্তে নিজানার চঞ্চলতাও উবে গেল। সে যেন কাঠের পুতুল হয়ে গেল। কলেবর আবার একটু কুহু বিরক্ত চোখে মান্তাসার দিকে তাকালো। কুহুর এই সামরিক শাসনের কায়দা তারা ছোটবেলা থেকেই চেনে। নিজানা মাথা নিচু করে শুধু বলল, ওকে মাম্মা, আমি এখনই যাচ্ছি। কলরব সুযোগ বুঝে নিজানার দিকে তাকিয়ে একটা বিংসি কাটল। নিজানার রাগে কড়া চোখে কলরবের দিকে চাইলেও মায়ের ভয়ে মুখে কুলু ফেটে এখান থেকে প্রস্থান করল। ড্রয়িং রুমে আনন্দ গণপরিবেশটা মান্তাসার প্রভাবে নিমিশেই যেন এক ঘুমট গাম্ভীর্যের রূপ নিল। নবনী বক্সটা হাতে নিয়ে
নিজের ঘরের দিকে হাঁটা দিল। দিয়ে হঠাৎ করে ছনমনে হয়ে খাটের উপর লাফিয়ে উঠল। ওর দু চোখের রাজ্যের দুষ্টুমি। নবনীর হাত ধরে আবদারের সুরে বলল, মাম্মা চলো না কানামাছি খেলি। নবনী গড়ির দিকে তাকিয়ে একটু ক্লান্ত গলায় বলল, এখন তো অনেক রাত হয়ে গেছে সোনা, এখন কি খেলা সাজে? তাতে কি, আমার ঘুম আসছে না, আমি এখনই খেলবো। শেষমেশ মেয়ের জেদের কাছে হার মানতে হলো নবনী। দিয়া পরম উৎসাহে নবনী চোখের উপর একটা ওড়না দিয়ে শক্ত করে বাঁধন টেনে দিল। নবনী অন্ধের মতো হাতড়ি দিয়াকে ধরার চেষ্টা করছে, আর দিয়ে খিলখিল করে হেসে চারপাশ দিয়ে ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই আচমকা নবনী শক্তপোক্ত কোনো কিছুর সাথে সহজরে ধাক্কা খেল। মুহূর্তের জন্য সে ঘাবড়ে গিয়ে পিছিয়ে আসতে চাইল, কিন্তু ভারসাম্য হারিয়ে উল্টো পড়তে নিতেই দুটো বলিষ্ঠ হাত আষ্টে পিষ্টে আগলে ধরল তাকে। নবনীর বুকের ভেতরটা দুরু দুরু করে উঠল। ঠিক তখনই কানের কাছে অতি পরিচিত সেই গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, এভরিথিং ইজ টেম্পোরারি, বাট তুমি আমার কোলেই পড়বে, এটা মনে হয় পার্মানেন্ট হয়ে গেছে, তাই না? দিব্যর কণ্ঠস্বরে ছিনে নিতে এক মুহূর্ত সময় লাগলো না নমরীর। সে তড়িঘড়ি করে এক হাত দিয়ে চোখের বাঁধনটা টেনে খুলে ফেললো। চোখ মেলতেই দেখলো দিব্যর তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি তার চোখের উপর স্থির হয়ে আছে। দিব্যর একটি হাত তখনও নবনীর কোমরে বেশ শক্ত করে জড়ানো। ঠিক সেই মুহূর্তে নবনীর নজর পড়ল নিচে দাঁড়িয়ে থাকা দিয়ার দিকে। দিয়ে দুই কোমরে হাত দিয়ে ভ্রু কুচকে ওদের এই দৃশ্য খুঁটিয়ে দেখছে। নবনী যেন কারেন্টের শক খেলো। সে তড়িঘড়ি করে দিব্যর বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে ছিটকে দূরে সরে এলো। দিয়া গট গট করে এগিয়ে গিয়ে দিব্যর প্যান্টের পকেট কাপড় টেনে ধরলো। দিব্যর কপালে বিন্দু বিন্দু ঘাম জমলো। তার মনে হলো সকালে যে কাণ্ড ঘটেছিল তার দ্বিতীয় কিস্তি বুঝে এখনই শুরু হবে। সে দ্রুত নিচু হয়ে দিয়াকে কোলে তুলে নিল এবং অত্যন্ত সাফাই দেওয়ার ভঙ্গিতে বলল, দিয়া মাম্মা শোনো, দেখো আমি কিন্তু মাম্মাকে ইচ্ছে করে কোলে নিইনি। মাম্মা তো পড়ে যাচ্ছিল, না দৌড়লে অনেক ব্যথা পেত, তাই না? দিয়ার কচি মনের মেঘ মুহূর্তে কেটে গিয়ে সেখানে রোদের ঝিলিক দেখা দিল। সে খিলখিল করে হেসে উঠে দিব্যর গলা জড়িয়ে ধরল, উৎসাহ নিয়ে বলল, থ্যাঙ্কস পাপ্পা, তুমি মাম্মাকে সুপারম্যান হয়ে বাঁচিয়ে দিয়েছ। কিন্তু এখন আমার একটা ইচ্ছে আছে, চলো আমরা ঘাটে গিয়ে একটা সুন্দর ছবি তুলব। দিব্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, অন্তত মেয়েটা ভুল বুঝেনি। সে দিয়ার নাকে আলতো টোকা দিয়ে বলল, পিকচার ওকে মাম্মা, পাপা জাস্ট 5 মিনিটে ফ্রেশ হয়ে আসছে, তারপর আমরা পৌঁছে দেব, ঠিক আছে? দিব্য সানন্দে মাথা নাড়ল। দিব্য তাকে বিছানায় নামিয়ে দিয়ে আলমারি থেকে নিজের ক্যাজুয়াল ড্রেস বের করে ওয়াশরুমে ঢুকে গেল। মিনিট কয়েকে পর ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে সে দেখল নবনী আর দিয়া বিছানায় পাশাপাশি বসে আছে। তবে নবনীর মুখটা কেমন যেন ফ্যাকাশে আর কুঁকড়ে আছে। দিব্য দিয়ার মুখোমুখি বসে বললে, এবার চলো আমাদের ফটো সেশন শুরু করা যাক। দিয়া তার হাতে থাকা ফোনটা দিব্যর চোখের সামনে ধরল। ফোনের স্ক্রিনে একটা ভিডিও ক্লিপ চলছে। সেখানে দেখা যাচ্ছে প্রথমে একটি শিশু শুয়ে আছে। তার মা এসে শিশুটির গালে আলতো করে চুমু খেয়ে নিজের মাথাটা শিশুর মাথার উপর রাখলো। ঠিক পরক্ষণেই শিশুটির বাবা এসে মায়ের গালে একটা ভালোবাসার পরশ দিয়ে একইভাবে তাদের উপর মাথা রাখলো। এক চমৎকার পারিবারিক মুহূর্ত। ভিডিওটা দেখে দিব্যর বুকটা দপ করে উঠল। নবনীর আড়ষ্টতার কারণ এতক্ষণে তার কাছে পরিষ্কার হয়ে গেল। দিয়ে আবদারের সুরে আবার বলল, পাপ্পা প্লিজ, আমরাও ঠিক এমন করে ভিডিও আর ছবি তুলব, প্লিজ প্লিজ। দিব্য মৃদু মাথা নাড়ল, ঠিকই, কিন্তু নিজের ভেতরে এক প্রবল সংকোচ অনুভব করল। এই প্রথম সে নবনীর খুব ব্যক্তিগত পরিসরে এভাবে প্রবেশের সুযোগ পাচ্ছে, যা কেবল নামমাত্র স্বামী স্ত্রীর পরিচয়ের ঊর্ধ্বে। নবনীর অস্বস্তি কি এতে আরও বাড়বে? সে দিয়ার দিকে তাকিয়ে আর চোখে নবনীকে দেখলো। তারপর নিচু স্বরে জিজ্ঞেস করলো, নবনী তোমার কোনো প্রবলেম নেই তো? তুমি চাইলে আমরা অন্যভাবেও ছবি তুলতে পারি। দিয়া বিরোধ করে বলল, না অন্যভাবে না, এইভাবেই। নবনী পাথরের মতো বসেছিল। দিয়ার এই নিষ্পাপ আবদার সে ফেলতে পারছে না।
আবার দিব্যর এত কাছাকাছি যাওয়াটাও তার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। নবনীর কণ্ঠস্বর যেন গলার কাছে দলা পাকিয়ে আটকে গেল। সে সরাসরি দিব্য চোখের দিকে তাকাতে পারল না। আবার দিয়ার এই আনন্দমাখা মুখের দিকে তাকিয়ে না বলার সাধ্য তার হলো না। মনের ভেতর এক প্রচণ্ড তোলপাড় চললেও সে বাইরে থেকে নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করল। খুব ধীরগতিতে দুই পাশে মাথা নেড়ে অসম্মতি নেই বলে জানিয়ে দিল। দিয়া খুশিতে খাটের ওপর এক চক্কর ঘুরে হাততালি দিয়ে উঠল। সে চোখ মুখ তখন বিজয়ের হাসিতে উজ্জ্বল। উত্তেজনে টকবক করে বলল, পাপ্পা তাহলে তোমার ফোনেই করে, ওটা অনেক সুন্দর, চলো চলো শুরু করো। দিব্য মৃদু হাসলো। নিজের আইফোনটা বের করে টাইপড বা কোনো কিছুর সাহায্য ছাড়াই একটা বালিশের ওপর ঠিকঠাক করে ফোনটা সেট করে নিল। ভিডিওর টাইমার অন করে দিয়ে যেন এক দক্ষ অভিনেত্রীর মতো পজিশন নিয়ে নিল। সে নিজে থেকে চট করে বিছানায় কাত হয়ে শুয়ে পড়ল। তারপর নবনীর দিকে হাত বাড়িয়ে ডাকলো, মামা জলদি এসো, দেরি করছো কেন? আসো না। নবনী অনেকটা যান্ত্রিকভাবে দিয়ার কথা মতো এগিয়ে গেল। সে নিচে হয়ে দিয়ার তুলতুলে নরম গালে একটা সুমো খেলো। এরপর নিজের মাথাটা দিয়ার মাথার উপর আলতো করে কাত করে রাখলো। তার হৃৎপিণ্ড তখন অবাধ্য হয়ে লাফাচ্ছে। সে জানে এরপরের দাপটি কি। দিব্য সামান্য সময় নিল, হয়তো সে নিজেও নিজের জড়তা কাটাচ্ছিল। তারপর খুব ধীরে এগিয়ে এসে অতি সম্পূর্ণ নিজের ঠোঁট ছোঁয়ালো নবনীর পর্ষা গালে। দিব্যর উষ্ণ স্পর্শে নবনী শিহরে উঠল অস্ফুট এক শিহরণ। মুহূর্তে তার চোখ দুটো বুজে এলো। অতঃপর দিব্য যখন তার মাথাটা নবনীর গালের উপর কাত করে রাখলো, তখন ক্যামেরার লেন্সে এক অসাধারণ পারিবারিক মুহূর্ত ধরা পড়ল। তালুকদার বাড়িতে আজ সকাল থেকেই উৎসবের আমেজ। বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা। আয়োজনে কোনো কমতি রাখা হয়নি। চারিদিকে সাজ সাজরব। আজ মেহেদি, কাল গায়ে হলুদ, আর পরশু বিয়ে। আত্মীয় স্বজনদের ভিড়ে বাড়িটা মুখরিত হয়ে উঠেছে। সবার চোখে মুখে খুশির জেলে। কাজের ফাঁকে ফাঁকে চলছে হাসি হাসি আর আড্ডা। অন্তত প্রথমবার কলরবের বাড়িতে পা রেখেছে। কলরবের সাথে তার দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলে এই বাড়িতে আসা হয়ে ওঠেনি কোনোদিন। আরশাদ তালুকদার কলরবের বন্ধু বান্ধবদের খুব একটা পছন্দ করেন না, তাই কলরবও বন্ধুদের বাড়িতে এনে বাবার মেজাজ বিগড়ে দেওয়ার ঝুঁকি নেয়নি কখনো। অনন্ত সবেমাত্র প্রধান ফটক বেরিয়ে ভেতরে ঢুকেছে, ঠিক তখনই ছোট একটা বাচ্চা ছেলে তার সামনে দিয়ে ছুটতে গিয়ে সজোরে হুমড়ি খেয়ে পড়ল। অনন্ত অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে তাকে তুলে দাঁড় করিয়ে দিল, কিন্তু কৃতজ্ঞতা জানানো তো দূরের কথা, পিচ্ছিটা মুহূর্তে তার কচি হাতের মুঠোয় থাকা রং অনন্তের শার্টে মেখে দিল। নিজের বিধ্বস্ত পোশাকের দিকে তাকিয়ে অনন্ত একটা দীর্ঘশ্বাস ফেলল। নরম স্বরে জিজ্ঞেস করলো, তোমার লাগেনি তো? ইহান দুই পাশে মাথা নেড়ে জবাব দিল, আই এম ওকে। ঠিক সেই মুহূর্তে ইহানের পিছু পিছু দিয়ে এসে সেখানে থমকে দাঁড়ালো। কোমরে দুহাত দাঁড়িয়ে এসে তার চোখে মুখে তখন রাগের ছায়া তেজ দেখিয়ে বলে, ইহান এখনই আমাকে রঙগুলো ফেরত দে, নয়তো এখনই কিন্তু আমি পাপ্পাকে ভুলে দেব। ইহান মোটেও ডরালো না, উল্টো মুখ ভেঙিয়ে বলল, এসেছে আমার পাপ্পা কি পারি? কিছু হলেই খালি পাপ্পার ভয় দেখানো, যা বল, আমি দেব না। কথাটা শেষ করে ইহান আবার দৌড় লাগলো। দিয়েও তার পেছনে ধাওয়া করতে উদ্যত হতে অনন্ত খপ করে তার হাতটা ধরে ফেলল। এতেই বিপত্তি বাঁধল। দিয়ে প্রচণ্ড বিরক্ত হয়ে বড়দের মতো ব্রু কুচকে অনন্তের দিকে চাইল। আগন্তুককে এভাবে হাত ধরতে দেখে সে বেশ গম্ভীর গলায় শাসন করলো, তুমি কে শুনি? আমাকে কেন ধরেছ? তোমার জন্য কত বড় সর্বনাশ। কি যেন একটা ভুলে গেছি, ওটা হয়ে গেছে। ইহান তো চলে গেল। অনন্ত কিছুটা ভেবাচ্ছে খেয়ে গেল। এই পুচকি মেয়ের কথা শুনে সে কৌতূহলী হয়ে শুধালো, সর্বনাশ? দিয়ে এবার তৃপ্তির সাথে মাথা নাড়ল, হ্যাঁ ওটাই। অনন্তের ঠোঁটের কোণে এবার এক চিলতে হাসি ফুটে উঠল। পিচ্ছি মেয়েটার কথা বলার ধরন আর গম্ভীর ভাব দেখে সে বেশ মজা পাচ্ছে। পোশাকে রঙের দাগের বিরক্তি ভুলে সে নিচু হয়ে দিয়ার সামনে হওয়ার চেষ্টা করলো। মোলায়েম স্বরে বলল, তুমি তো দারুণ কিউট। আচ্ছা, তোমাকে হাত ধরার জন্য সরি, তবে তুমি কি আমাকে একটু বলতে পারো কলরব কোথায়? দিয়ে বড় বড় চোখ করে কয়েক মুহূর্ত অনন্তকে মেপে নিল। তার চোখে মুখে
তখন একরাশ সুন্দর চট করে উত্তর না দিয়ে সে মাথাটা একটু কাত করে বলল, তুমি কে শুনি? পাপ্পা আমাকে বলে দিয়েছে অচেনা কারোর সাথে একদম কথা না বলতে, আর কেউ কিছু জিজ্ঞেস করলে যেন কোনো উত্তর না দেই। অনন্ত বেশ দোটানায় পড়ে গেল। এইটুকু বাচ্চার নীতিবোধ দেখে সে মনে মনে তারিফ না করে পারল না। সে নিজেকে পরিচিত করার চেষ্টা করে বলল, আরে আমি কলরবের বন্ধু, ওর বিয়েতে দাওয়াতে এসেছি। এবার তো অন্তত বলতে পারো ও এখন কোথায় আছে? দিয়ে এক মুহূর্ত সময় নিল না, বেশ উদাসীন ভঙ্গিতে কাঁধ নাচিয়ে ছোট করে জবাব দিল, না জানি না। বলে সার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, ইহানকে ধরার জন্য আবার চোট লাগালো। অনন্ত একাধারে নিজের শার্টের রঙের দিকে তাকিয়ে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারলো না। একটা দীর্ঘশ্বাস ফেললো, ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। দরজার পর্দা সরিয়ে ভেতরে ঢুকতে এসে কলরবকে দেখতে পেল, কিন্তু কলরবের পাশে বসে একটা বাচ্চা ছেলেকে দেখে অনন্তের চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। কলরব অনন্তকে দেখে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। বন্ধুকে দেখে তার মুখে চড়া হাসি ফুটলেও অনন্তের বিধ্বস্ত অবস্থা দেখে সে কিছুটা ভ্যাবাচ্যাকা খেল। অবাক হয়ে বলল, আরে তুই তো অনেক আগেই চলে এসেছিস দেখছি, কিন্তু বাড়িতে ঢুকেই কি রং খেলা শুরু করে দিলি? তোর এই অবস্থা কেন? অনন্ত কোনো উত্তর দিল না। সে তখন এক দৃষ্টিতে কলরবের পাশে পাশে এই বাচ্চাটির দিকে তাকিয়ে আছে। তার মাথায় কিছুই ঢুকছে না। মাত্র কয়েক মুহূর্ত আগে বাড়ির আঙিনায় যে ছেলেটা তাকে নাকানি সুবানি খাইয়ে দিয়ে দৌড়ে পালালো, সে এত দ্রুত ভেতরে এসে এত শান্ত হয়ে বসে আছে কি করে? এটা কি কোনো জাদুমন্ত্র নাকি চোখের ভুল? অনন্ত কয়েক পা এগিয়ে গিয়ে সরাসরি কলরবের পাশে বসা শিশুটির দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, এই বাচ্চাটা তোর কে হয় রে? ওই তো একটু আগে আমার গায়ে এই কাণ্ডটা করেছে। ইভেন বড় বড় চোখ করে অনন্তের দিকে তাকিয়ে রইল, যেন সে আকাশ থেকে পড়েছে। ড্রয়িং রুমে উপস্থিত বাকি আত্মীয় স্বজনরাও বেশ অবাক হলেন। কলরব ইভানের মাথায় হাত রেখে কিছুটা সংশয় নিয়ে জিজ্ঞেস করলো, ইভান, ও তো আমার ভাইয়ের ছেলে, মানে আমার ভাইফও, কিন্তু ও তোকে রং মাখাতে যাবে কেন? আর কখন দিল এই রং? অনন্ত কপালে বাজ ফেলে বলল, এই তো ঠিক একটু আগে বাইরে যখন আমি ঢুকেছিলাম, ওর সাথে একটা ছোটোখাটো কিউট দেখতে মেয়েও ছিল। কলরবে বেশ শব্দ করে হেসে উঠল। ইভানের দিকে তাকিয়ে তার হাসি আর থামছেই না। ইভান তখনও নির্বাক দর্শকের মতো তাকিয়ে আছে। অনন্তের কিংকর্তব্য বিমূঢ় চেহারা দেখে কলরব যেন আরও বেশি মজা পাচ্ছে। হাসতে হাসতেই বলল, আরে গাদা, ওটা ইভান ছিল, ওটা ওর যমজ ভাই ইহান ছিল, আর এই মেয়েটা হলো দিয়া। তুই একদম ঠিক মানুষের পাল্লায় পড়েছিস। চল আমার সাথে ঘরে চল, আগে জামাটা বদলে ফ্রেশ হয়ে নি। অনন্ত যেন আকাশ থেকে পড়লো। যমজ ভাই? তার মানে এতক্ষণ সে যার সাথে বাইরে কথা বলছিল সে অন্য কেউ, আর এখন সামনে যে বসে আছে সেই হুবহু এক চেহারার অন্য একজন। বিস্ময়ে তার মুখ হা হয়ে গেল। ইভান এতক্ষণ অবাক হয়ে বড়দের কথা শুনছিল। সে জিজ্ঞাসু দৃষ্টিতে কলরবের দিকে তাকিয়ে বলল, চাচ্চু, এই আঙ্কেলটাকে? কলরব ইভানের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে পরিচয় করিয়ে দিল, ইভান, ইনি আমার খুব ভালো বন্ধু, নাম অনন্ত, তোমার নতুন আঙ্কেল। কলরব অনন্তের কাঁধে হাত দিয়ে ধাক্কা দিল, চল এবার, এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না। তালুকদার বাড়ির বিশাল ছাদে মেহেদির উৎসব মুখর আড্ডা জমে উঠেছে। আলোকসজ্জার ঝিলমিলে আলোয় চারপাশটা অপার্থিব সুন্দর লাগছে। রঙিন শামিয়ানার শতরঞ্জি বিছিয়ে বাড়ির মেয়েরা মেতে উঠেছে উৎসবে। দক্ষ 3 জন মেহেদি আর্টিস্ট আনা হয়েছে, যাদের নিপুণ হাতে ছোঁয়ায় ফুটে উঠেছে এক একটা মেহেদির আলপনা। বিকেলের দিকে অফিস থেকে ফেরার পর দিব্য নিজের ঘর থেকে আর বের হয়নি। এক সময়কার ফানুচ্ছলার আড্ডা প্রিয় দিব্য তালুকদার এখন যেন এক অন্য মানুষ। সময়ের অবর্তে সে নিজেকে গুটিয়ে নিয়েছে এক শক্ত খোলসের ভেতরে। এখন তার কাছে তার আভিজাত্য, পরিপাটি পোশাক আর মেপে চলা
জীবনটাই মুখ্য। অসামাজিক না হলেও সবার সাথে হই হুল্লোড় করার সেই পুরনো অভ্যাসটা সে কবেই বিসর্জন দিয়েছে। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দিব্যর মনে হলো দিয়ার এখনো ঘুমানোর সময়। সে ধীর পায়ে ছাদে গেল মেয়ের খোঁজে, কিন্তু সেখানে নবনী বা দিয়া কাউকেই পেল না। অগত্যা নিচে নেমে রান্নাঘরের দিকে আসতেই তার পা দুটো থমকে গেল। ভিতরের দৃশ্যটা দেখে দিব্যর বুকের ভেতরটা এক অদ্ভুত যন্ত্রণায় মুসর দিয়ে উঠল। দিয়া নবনীর পাশে বসে গল্প করছে, আর নবনী ভাতের লোকমা তুলে ওর মুখে দিচ্ছে। দিয়ার চোখে মুখে যে অনাবিল তৃপ্তি আর আনন্দ উপচে পড়ছে তা দিব্যর কাছে এক অলীক স্বপ্নের মতো। ইদানিং জিয়া জেদ করে দিব্যর হাতেও খেতে চাইতো না। মৌনিতা যখনই ইহান আর ইভানকে খাওয়াতো তখন দিয়া অপলক চেয়ে থাকতো, বায়না ধরতো তারও এমন একটা মা চাই। মৌনিতা দিয়াকে যথেষ্ট স্নেহ করলেও নিজের দুই চঞ্চল ছেলেকে সামলাতেই তার হিমশিম অবস্থা হতো। দিব্যর কঠোর পৌর দীপ্ত চোখ দুটো মুহূর্তের জন্য আর্দ্র হয়ে এলো। সে দ্রুত চোখের কোণ মুছে নিজেকে সামলে নিয়ে ওদের দিকে এগিয়ে গেল। দিব্যকে দেখেই দিয়ে একগাল হেসে দিয়ে চিৎকার করে উঠল, পাপ্পা তুমি জানো মাম্মা আমাকে একটা পুরীর গল্প বলেছে। মামা কত সুন্দর মিষ্টি করে গল্প বলে, তুমি তো এত সুন্দর করে গল্প বলতে পারো না। মেয়ের এই সরল স্বীকারোক্তিতে দিব্যর মুখটা মুহূর্তের জন্য একটু ছোট হয়ে গেল। সে কষ্ট হাসি চেপে আমতা আমতা করে বলল, আরে আমিও পারি, শুধু সময় পাইনি বলে বলা হয়নি, এই যা। দিব্যর এমন কাচুমাচু মুখ দেখে নমনের হাসি পেল। সে দিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, বাদ দাও শোনা, দুনিয়ার সব মানুষ তো আর সব কিছু পারে না। দিব্য তৎক্ষণাৎ সায় দিয়ে বলল, হ্যাঁ একদম ঠিক। এ যেমন ধরো আমি চাইলেই তুমি আর তোমার মাম্মা দুইজনকে চট করে কোলে তুলে নিতে পারি। তোমার মাম্মা কি তা পারবে? ওকে একবার জিজ্ঞেস করে দেখো তো। নবনীর মনে হলো সে আকাশ থেকে পড়েছে। লোকটার স্বভাবই এমন, যে কোনো কিছুর ছুতোয় নিজেকে জাহির করার চাই। সে মনে মনে একটা বড়সড় মুখ ভেঙালো, মুখে কিছু বলতে সাহস পেল না। ভালো করে জানি এই লোকের সাথে তর্কে যাওয়া মানেই হলো পুরনো কোনো কটু কথা বা অতীত নিয়ে খোঁচা খাওয়া। নবনী নিজের অভিজ্ঞতায় যথেষ্ট শিক্ষা পেয়েছে, তাই চুপ থাকায় শ্রেয় মনে করলো। দিয়ে এবার গভীর চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ ভেবে সে বেশ গম্ভীর গলায় সায় দিল, সত্যি তো মামা ভীষণ উইক, শুধু দপাস করে পড়ে যায়। মামা তোমার উচিত পাপ্পার মতো রোজ সকালে ডিসুম করা, আর বেশি ল্যাপটপ চালানো, আর ওই বিশ্রিতে তো কফি খাওয়া। তাহলেই তুমিও পাপ্পার মতো স্ট্রং হবে। মেয়ের এমন অদ্ভুত কথা শুনে দিব্য আর নিজেকে সামলাতে পারল না। গম্ভীর দিব্য তালুকদার হঠাৎ শব্দ করে হেসে উঠল। নবনী থমকে গিয়ে অপলকে চেয়ে রইল দিব্যর দিকে। এই প্রথম সে লোকটাকে প্রাণ খুলে হাসতে দেখল। হাসির তোড়ে দিব্যর বাঁ গালের ছোট্ট একটা টোল পড়েছে, যা তার রুক্ষ ব্যক্তিত্বকে এক নিমিষে স্নিগ্ধ করে তুলেছে। গম্ভীর চেহারা চেয়ে এই হাসি মুখের দিব্যকে অন্যরকম লাগছে। দিব্য হাসি থামিয়ে নবনের দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করল, রাইট বলেছ মাম্মা। আচ্ছা নবনী, দেখলাম বাড়ির সবাই ছাদে গিয়ে মেহেদি পড়ছে, হইচই করছে, তুমি এখানে একা বসে আছো কেন? তোমার কি মেহেদি পড়তে ভালো লাগে না? দিয়া তার ছোট দু হাত মিলে দুল দিব্যর মুখের সামনে। মেহেদির গাঢ় আলপনায় ওর কচি হাত দুটো তখন সত্যিই সুন্দর লাগছে। উজ্জ্বল চোখে বাবার দিকে তাকিয়ে বলল, পাপ্পা দেখো দিয়া দুই হাতে কত সুন্দর মেহেদি পড়েছে, মাম্মা পরিয়ে দিয়েছে। দিব্য কৌতূহলে মেয়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল, খুঁটিয়ে দেখার ভান করে একগাল হেসে বলল, ওয়াও, আমার মাম্মার হাত তো দেখি একদম পুরীর হাতের মতো লাগছে। কথাটা বলেই দিব্যর নজর গেল নবনীর দিকে। সে তখন শান্ত মুখে নিবিষ্ট মনে ভাত মাখিয়ে চলেছে। দিব্যর মনের কোনো এক সিলতে শঙ্কা উকি দিল। মেয়েটা যেন দিন দিন নবনীর সাথে বড্ড বেশি মিশে যাচ্ছে। এক নিবিড় মায়ার বাঁধনে জড়িয়ে যাচ্ছে দুজন। নবনী অনুভব করতে পারলো কারো তীক্ষ্ণ দৃষ্টি তার উপর স্থির হয়ে আছে। সে মুখ তুলে চাইতে দিব্য হালকা করে ভ্রু নাচিয়ে আগের প্রশ্নের উত্তরটা চাইল। নবনী ধীর স্বরে বলল, আসলে মেহেদি আমার ঠিক অপছন্দ না। দিয়াকে পড়ানোর পর হঠাৎ মনে হলো ওকে আগে খাওয়ানো দরকার। রাত তো অনেক হয়েছে, আমার সোনাটার খুব খিদে পেয়েছিল, তাই না সোনা? দিব্য এবার কিছুটা গম্ভীর হয়ে এলো, বলল, আমি তোমাকে বলেছিলাম নবনী তুমি। দিব্যর কথা শেষ হওয়ার আগে নবনী বেশ দৃঢ়তার সাথে ওকে থামিয়ে দিল। এরপরের কথা ও ধারণা করে নিল। অনুনয়ের সুরে বলল, প্লিজ এখন চুপ করুন, আপনি কিচ্ছু বলবেন না। দিয়া শোনা, তোমার খাওয়া তো শেষ, এবার চট করে নিজের ঘরে চলে যাও তো।
মামা হাত ধুয়ে এখনই আসছে, কেমন? দিব্যু কিছুটা থতমত খেয়ে গেল। নবনী দিয়াকে চেয়ার থেকে নামিয়ে দিল। দিয়া বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে এক অদ্ভুত নিস্তব্ধতা জেঁকে বসল চার দেয়ালে। নবনী বুড়ি সরাসরি দিব্যুর চোখের দিকে তাকালো, স্পষ্ট গলায় বলল, চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।